হ্যালো বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। প্রথমেই তোমরা ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী শিক্ষামূলক ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপরে তোমরা চলে যাও ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে, তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে, এবং অন্যদের জানাতে কিন্তু অবশ্যই সাহায্য করবে। এবং তোমরা তোমাদের প্রবলেম বা ভিডিওটি কেমন লাগলো সমস্ত কিছুই কিন্তু কমেন্ট করে জানাবে, যাতে তোমাদের কমেন্ট পেয়ে আমরা অনুপ্রেরণা পাই এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে তার সলিউশন করে দিতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। হাই ফ্রেন্ড, আমি সঞ্জিতা, তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। অর্থাৎ এখানে একাদশ শ্রেণী বলতে কারা? যারা 2020 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এখনও তোমাদের ফল প্রকাশিত হয়নি, তোমরা যারা উত্তীর্ণ হবে তারা একাদশ শ্রেণী। তো তোমাদের ভিতরে অনেকে হয়তো সায়েন্স নিয়ে পড়বে এবং ঠিকঠাক করে পড়া শুরু করতে পারোনি এই লকডাউন অবস্থা চলাকালীন। তো এই মতো অবস্থায় তোমাদের সুবিধার জন্য আজকে বালুরঘাটের স্বনামধন্য গণিত শিক্ষক সুকল্যাণ পাল একটি 11-এর অধ্যায়, যেটি হচ্ছে যে কোনো কোণ ও সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ, এই পাঠটির উপরে একটি বিস্তারিত এবং মনজ্ঞ আলোচনা পরিবেশন করলেন। তো তোমরা এই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখো। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং তুমি যদি ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি। গুড মর্নিং স্টুডেন্টস, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো কোভিড-19-এর থাবায় আমাদের দেশ তথা আমাদের রাজ্য জুড়ে লকডাউন চলছে এবং এই লকডাউন সীমা ক্রমশ বেড়েই চলেছে। তো এমতো পরিস্থিতিতে ছাত্র শিক্ষকের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে, তাই আমরা বাধ্য হচ্ছি ভিডিওর মাধ্যমে আমাদের ক্লাসগুলো তোমাদের সামনে নিয়ে আসার জন্য। আমার এই আজকে প্রথম 11-এর ক্লাস আমি আজকে পড়াবো ট্রিগোনোমেট্রির বইয়ের সিরিয়াল অনুসারে 3 নম্বর চ্যাপ্টার হতে পারে, কিন্তু এখান থেকে 11 শুরু হয়। ট্রিগোনোমেট্রিক কোণ ও সংযুক্ত কোণসমূহের ট্রিগোনোমেট্রিক অনুপাতসমূহের মান নির্ণয়। তো এই চ্যাপ্টারটা তোমরা এই চ্যাপ্টারের যে ভিডিওটা তোমরা দেখতে পাবে ইউথফুল স্টাডিজ চ্যানেলের মাধ্যমে। ইউটিউব চ্যানেল ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুরু করছি আমার প্রথম ক্লাস আজকে। ট্রিগোনোমেট্রি তোমাদের ধারণা রয়েছে, ট্রিগোনোমেট্রি সম্পর্কে মান নির্ণয়, বিভিন্ন কোণের মান নির্ণয়। তোমাদের মাধ্যমিকে যেটা ছিল সেটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত ট্রিগোনোমেট্রিক কোণের 0 থেকে 90 ডিগ্রি কোণ পর্যন্ত যে কোণগুলো ছিল তার ট্রিগোনোমেট্রিক কোণানুপাত যেগুলো ছিল 6টা, তার মান নির্ণয় ছিল। তোমরা তার পরবর্তীতে তোমাদের জানা ছিল না মাধ্যমিকে, আমি 11 থেকে সেই পার্টগুলো করব। আচ্ছা, তোমরা জানো জ্যামিতিক কোণ, জ্যামিতিক কোণ সম্পর্কে তোমাদের ধারণা আছে। জ্যামিতিক কোণ হয় 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। এর বেশি কোণ আমরা জ্যামিতিক কোণ হিসাবে আঁকতে পারি না, কিন্তু ট্রিগোনোমেট্রিক কোণের কোনো লিমিটেশন নাই। ট্রিগোনোমেট্রিক কোণ ধনাত্মক হয়, ট্রিগোনোমেট্রিক কোণ ঋণাত্মক হয়, ট্রিগোনোমেট্রিক কোণ 360-এর থেকে বেশি হতে পারে, 1000 ডিগ্রি হতে পারে, 2000 ডিগ্রি হতে পারে। তাহলে তাদের কি মান আমরা নির্ণয় করতে পারবো না? নিশ্চয়ই পারবো। ট্রিগোনোমেট্রিক কোণের যে মান নির্ণয় করার যে পদ্ধতি এই চ্যাপ্টারটাতে সেটাই আছে। আমি শুরু করছি। প্রথমে বোর্ডটা মুছে দিচ্ছি। দুটো অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। দুটো অক্ষ, এটা এক্স অক্ষের পজিটিভ দিক, এটা এক্স অক্ষের নেগেটিভ দিক। এটা ওয়াই অক্ষের পজিটিভ দিক, এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিক, আর এটা অরিজিন বা মূল। এবার আমি
একটা পেন নিচ্ছি, পেনের একটা প্রান্তকে আমি মূলবিন্দুর উপরে রাখলাম এবং পেনটা ঘূর্ণায়মান, ঘুরতে পারে যেদিক খুশি। প্রথমে প্রাথমিক অবস্থান যেটা, মূলবিন্দুকে একটা প্রান্ত মূলবিন্দুর উপরে রেখে এক্স অক্ষের উপর সমাপাতিত করলাম পেনটাকে, এটা তার প্রাথমিক অবস্থান। এবার পেনটা যদি এইভাবে ঘোরে তাহলে আমরা বলতে পারি ঘড়ির কাঁটার বিপরীত দিকে মূলবিন্দুকে কেন্দ্র করে এবং ঘুরছে এবং বিভিন্ন অবস্থান বিভিন্ন কোণকে সূচিত করছে। প্রাথমিক অবস্থান এক্স অক্ষের উপরে কোণটা হবে 0 ডিগ্রি। যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি করে আমাদের যখন y অক্ষের উপর আসবে তাহলে সেই কোণটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ ধনাত্মক দিকে। আমি কিন্তু এখানে দিকটা মেনশন করছি কারণ আমাদের আগের দিকের ব্যাপার ছিল না। প্রাথমিক অবস্থানের সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি করে ধনাত্মক কোণ উৎপন্ন হয়। ঘড়ির কাঁটার বিপরীত দিকে তাহলে y অক্ষের উপর আসবে 90 ডিগ্রি, থেমে যদি না থাকে তাহলে 91 92 93 ডিগ্রি করে আমরা কোণের কাউন্টিংটা করব। এক্স অক্ষের নেগেটিভ দিকে অভিমুখ করলো মানে প্রাথমিক অবস্থানের সাথে 180 ডিগ্রি কোণ করলো। ঠিক তারপরে থেমে যদি না থাকে, সে যদি ঘুরতেই থাকে 181 82 83 84 করে ঘুরতে থাকছে, 270 ডিগ্রি 271 72 73 74 করে 360 ডিগ্রি কোণ করলো, থেমে গেল, ব্যাস 360 ডিগ্রি কোণ। যদি থেমে না থাকে তাহলে আমরা কাউন্টিং করতে থাকবো 361 62 করে, কাউন্টিং করতে করতে 450 ডিগ্রি আসবে, 451 52 53 করে 540 ডিগ্রি। এইভাবে পুরো দুই ভাগ যদি ঘুরে থামে তাহলে আমরা কাউন্টিং করব 720 ডিগ্রি। তাহলে এইভাবে কোণের কাউন্টিংটা হবে। যদি পেনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে আমরা সেটা ধনাত্মক কোণ ধরব। যদি পেনটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে, পেনটার প্রাথমিক অবস্থান এখানে মূলবিন্দুতে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলেও কোণ হবে, কিন্তু সেই কোণটাকে আমরা ঋণাত্মক কোণ ধরব। অর্থাৎ দিক হিসাবে কোণের মেজারমেন্টটা হবে, অর্থাৎ -1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি করে -90 91 92 করে -180 -270 -360 এইভাবে চলতে থাকবে কোণের মেজারমেন্ট। নেগেটিভ দিক মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরে আমরা করব। ঠিক আছে, তাহলে একটা মজার জিনিস, +180 আমরা যেখানে পৌঁছাচ্ছি ঠিক তোমরা লক্ষ্য করবে -180 একই জায়গায় আমরা পৌঁছাবো। +180 এবং -180 একই অবস্থানে সূচিত করে। ঠিক একইভাবে আমরা বলতে পারি +90 ডিগ্রি ঘুরে পেনটা যেখানে পৌঁছাচ্ছে, যদি -270 ডিগ্রি ঘুরি তাহলে পেনটা একই জায়গায় পৌঁছাচ্ছে। তাহলে কোণের মেজারমেন্টগুলো আমরা করতে থাকবো এবং এটা মাথায় রাখবো যে +90 ডিগ্রি কোণ মানেই -270 ডিগ্রি কোণ। পরিষ্কার? আশা করি বুঝতে পারছো। তাহলে এই কোণগুলো যে মান নির্ণয় করা যায় 720 ডিগ্রি বা তারও বেশি যে কোণগুলো হবে মান নির্ণয় করতে গেলে আমাদের কতগুলো জিনিস মনে রাখতে হবে। কি? আমরা এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বলি। ফার্স্ট কোয়াড্রেন্ট, QUADREN, ফার্স্ট কোয়াড্রেন্ট, প্রথম পাদ বলে থাকি। তাহলে এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা আমাদের থার্ড কোয়াড্রেন্ট, এটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টটা যদি ধনাত্মক কোণ দিয়ে বলি তাহলে কত থেকে কতর মধ্যে সীমিত এটা আমাদের জানতে হবে। ফার্স্ট কোয়াড্রেন্টটা কোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে সীমিত। 0 ডিগ্রি কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে না, 0 ডিগ্রি কিন্তু একটা বাউন্ডারি লাইনকে সূচিত করে। কোন বাউন্ডারি লাইন? এই বাউন্ডারি লাইনটাকে 0 ডিগ্রি দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ প্রথম কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের বাউন্ডারি লাইনটা হচ্ছে 0 ডিগ্রি। 90 ডিগ্রি, 90 ডিগ্রিও একটা বাউন্ডারি লাইনকে সূচিত করে। সেটা কি? ফার্স্ট কোয়াড্রেন্ট। আর সেকেন্ড কোয়াড্রেন্টের যে বাউন্ডারি লাইন সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি কোনো পাদে পড়ছে না, কোনো কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে না, 90 ডিগ্রিও কোনো কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে না। 0 to 90 সেজন্য অ্যারো চিহ্ন দিয়েছি, যে কোণগুলো হবে 0 to 90 সেগুলো হবে প্রথম পাদে। ঠিক? তাহলে 90 থেকে
180 ডিগ্রি যে কোণগুলো হবে সেগুলো হবে দ্বিতীয় পাদে। 180 থেকে 270 অবধি যে কোণগুলো হবে সেগুলো হবে তৃতীয় পাদে। 270 থেকে 360 ডিগ্রি যে কোণগুলো হবে সেটা হবে চতুর্থ পাদে। ঠিক একইভাবে 360 থেকে যদি বেশি হয়, অর্থাৎ 360 থেকে 450 ডিগ্রি, সেটা আবার চলে যাচ্ছে প্রথম পাদ। 450 ডিগ্রি থেকে শুরু করে 540 ডিগ্রি, সেটা আবার চলে যাচ্ছে দ্বিতীয় পাদে। 540 তোমরা নিজেরাই এবার ক্যালকুলেট করতে পারবে। 540 থেকে শুরু করে 630 ডিগ্রি চলে যাচ্ছে তৃতীয় পাদে বা থার্ড কোয়াড্রেন্টে। 630 থেকে শুরু করে 720 ডিগ্রি চলে যাচ্ছে চতুর্থ পাদে অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে এইভাবে চলতে থাকবে। 720 পরেও তো হয়, 720 থেকে 810 আবার প্রথম পাদ, 810 থেকে আবার দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদে পরে বাকিটা তৃতীয় পাদ, তৃতীয় পাদে পরে চতুর্থ পাদ, এন্ড সো অন, এইভাবে চলছে। তাহলে যে কোনো ধনাত্মক কোণই হোক, আমি যেগুলো বললাম সব ধনাত্মক কোণ, কোনটা ঋণাত্মক দিকেও ক্যালকুলেশন করা যায়। তো যে কোনো কোণ হোক না কেন সেই কোণের কিন্তু একটা অবস্থান হবে এরকম, সেটা কোন পাদে অবস্থিত সেটা আমরা ক্যালকুলেশন করে বলে নিতে পারবো। সহজ উপায় দেখে নাও। আমি একটা যে কোনো কোণ নিচ্ছি, 1000 ডিগ্রি, 1000 ডিগ্রি একটা কোণ হলো। 1000 ডিগ্রিকে ইউনিটটা দিচ্ছি না, 1000 ডিগ্রিকে 90 ডিগ্রি 90 দিয়ে ভাগ করছি। 1000 ডিগ্রিকে 90 ডিগ্রিতে ভাগ করছি। 1000 ডিগ্রিকে 90 দিয়ে ভাগ করলে আমরা খুব স্বাভাবিকভাবে একবারে দিচ্ছি 90, অবশিষ্ট 10, শূন্য নিয়ে আসছি, আবার একবারে দিচ্ছি 90, অবশিষ্ট থাকছে 10, তাই তো? অতএব আমাদের হিসাবটা এরকম হচ্ছে 1000 ডিগ্রি সমান সমান ভাগের যে নিয়মটা 11 গুণন 90 ডিগ্রি যোগ 10 ডিগ্রি। দেখা যায় 11 গুণন 90 যোগ 10, যত যে কোণই হোক না কেন সেটাকে আমরা 90 দিয়ে ভাগ করে দেব। ভাগ করে ভাগফল কত আসছে আর অবশিষ্ট কত আসছে, তাহলে আমরা লিখতে পারি ভাগফল ভাগের যে নিয়ম সেই অনুসারে। ঠিক আছে, 1000 ডিগ্রি সমান সমান 11 × 90 ডিগ্রি যোগ 10 ডিগ্রি। তাহলে এবার হিসাবটা করবো আমরা কিভাবে, কোন পাদে অবস্থিত হচ্ছে সেটা বোঝানোর জন্য কি করব, 11 বার 90 ডিগ্রি যাব ধনাত্মক দিকে, 11 বার 90 ডিগ্রি যাব। একবার 90, দুবার 90, তিনবার 90, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9, 10, 11 বার 90 ডিগ্রি গেলাম। কোথায় পৌঁছালাম? বাউন্ডারি সীমাতে পৌঁছালাম। কোন বাউন্ডারি? তৃতীয় এবং থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টের যে বাউন্ডারি সেখানে। কিন্তু 11 টাইমস 90 ডিগ্রি যাওয়ার পরেও আরো 10 ডিগ্রি যেতে হচ্ছে, আরো 10 ডিগ্রি যেতে হচ্ছে। তাহলে আমি কোন দিকে যাচ্ছি, কোন কোয়াড্রেন্টের দিকে ঢুকে যাচ্ছি? ফোর্থ কোয়াড্রেন্টের দিকে ঢুকে যাচ্ছি। অর্থাৎ 1000 ডিগ্রি কোনটা ফোর্থ কোয়াড্রেন্টে হবে। 1000 ডিগ্রি কোনটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? ফোর্থ কোয়াড্রেন্টে। ঠিক আছে, তাহলে হিসাবটা এরকম, ভাগফল কত আসছে ততবার 90 ডিগ্রি যাব প্লাস যেটা অবশিষ্ট থাকছে সেটা। আচ্ছা, এইবার আরেকটু ভিন্নভাবে বলছি এই হিসাবটাই। তোমরা এতদিন যেটা ভাগের নিয়ম জানতে, যে 90 দিয়ে 11 বারে যাচ্ছে, 990 হচ্ছে, অবশিষ্ট 10। 11-র বেশি আমরা দিতে পারবো না, কারণ 1000-এর বেশি হয়ে যাবে, কিন্তু আমরা পারি। তোমরা শিখে নাও, 12 বারেও দিতে পারো। তাহলে কত হচ্ছে, আমি একবারে করছি, 1080 হয়ে যাবে 90 × 12। কি করব? মাইনাস করব। মাইনাস করলে কি হচ্ছে, অবশিষ্ট কিন্তু এক্ষেত্রে হবে -8। আগে অবশিষ্ট কত ছিল? +10। এবার অবশিষ্ট কত হচ্ছে, এটা থেকে মাইনাস করলে -80। ভাগের নিয়মটা যদি অ্যাপ্লাই করি তাহলে 1000 ডিগ্রি ইকুয়াল টু কত করতে পারি? 1000 ডিগ্রি ইকুয়াল টু 12 বার 90 ডিগ্রি গিয়ে
-80 ডিগ্রি করে দেবো, একদম অবশিষ্ট যেটা ছিল সেটা এখানে নিয়ে আসবো। দেখো একই জায়গায় আমরা পৌঁছাচ্ছি, 12/90 ডিগ্রি গিয়ে -80 ডিগ্রি করলেও চতুর্থ পদেই পৌঁছাবো। প্রতি 4 বার 90 ডিগ্রি মানে 1 পাক, 12 বার মানে 3 পাক দেব, পুরো 3 পাক ঘুরে আমরা এখানে পৌঁছালাম 12/90 ডিগ্রি দিয়ে। এইবার কি করতে হবে, তারপরে -80 ডিগ্রি দিতে হবে। তাহলে এবার আমাদের নেগেটিভ দিকে 80 ডিগ্রি যেতে হবে। তাহলে এবার আমরা ঘুরে নিচের দিকে -80 ডিগ্রি ক্যালকুলেশন করব। তাহলে কিন্তু একই জায়গাতে আমরা পৌঁছাচ্ছি। আগে 11 টাইমস 90 ডিগ্রি প্লাস 10 করে যেখানে পৌঁছাচ্ছি, 12 বার 90 ডিগ্রি করে -80 করলেও একই জায়গায় পৌঁছাচ্ছি। এই হিসাবটাও করা যায়, যেটা তোমাদের পছন্দ। বেশি দিয়ে অবশিষ্টটাকে মাইনাস করে দিতে পারো, অথবা কম দিয়ে অবশিষ্টটাকে প্লাস করতে পারো। তাতে কোণের কোনো পরিবর্তন হবে না, কোণটা কিন্তু একই পাদে থাকবে, সেটা হচ্ছে চতুর্থ পাদ। ঠিক আছে, তাহলে কত ডিগ্রি কোন পাদে অবস্থিত সেটা আমরা নির্ণয় করতে পারলাম। এইবার আমি অক্ষরকে রাখছি, কোন পাদে কোন কোণটা হবে সেটা নির্ণয় করার পদ্ধতি বললাম। এইবার ত্রিকোণমিতির যে 6টা অনুপাত তোমাদের জানা আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, সেই 6টা অনুপাতের ক্ষেত্রে কোণের মানগুলো কি আসবে, কোণের সাইনগুলো কি আসবে, এইগুলো একটা ফ্যাক্টর আছে। এখন একটা সাইনের ব্যাপার আসবে, এই কারণে তোমাদের আগে যা ছিল সব ছিল প্রথম পাদে, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। তাহলে প্রথম পাদে মনে রাখবে কোণের মান যেটাই হোক না কেন, ত্রিকোণমিতির যে অনুপাতগুলোর মান বেরোবে, যেমন sin 30 ডিগ্রির মান কত আসছিল, হাফ। tan 60 ডিগ্রির মান কত আসছিল, √3। যে মানগুলো নির্ণয় করা ছকের মধ্যে, তার সাইনগুলো কিন্তু সব প্লাস ছিল। তাহলে তোমাদের যে মনে রাখবে 0 থেকে 90 ডিগ্রি প্রথম পাদের মধ্যে সাইন থিটা কোণটা যদি প্রথম পাদে থাকে, তাহলে থিটার মান যা হতে পারে প্রথম পাদে যদি থাকে, তাহলে থিটার মান হবে 0 থেকে 90। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক প্রত্যেকের যে মানগুলো তোমরা জানতে, সেই মানগুলো কিন্তু সব ধনাত্মক ছিল। তাহলে সেই জন্য আমরা বলবো কোনটা যদি প্রথম পাদে হয়, আমরা বলবো অল পজিটিভ। মানগুলো যাই হোক না কেন, মান নির্ণয়টা পরে করছি, কিন্তু সাইন, সেই মানের যে চিহ্নগুলো ছিল সব পজিটিভ, কোথাও কিন্তু নেগেটিভ ছিল না। -√3 করে কারো মান এসেছিল, আসেনি, নেগেটিভ কিন্তু আসেনি। সেই জন্য প্রথম পাদে হচ্ছে অল পজিটিভ। এইবার এই ব্যাপারটা তোমাকে মনে রাখতে হবে, দ্বিতীয় কোয়াড্রেন্ট বা সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদে সাইন অথবা কোসেক পজিটিভ, এটা হচ্ছে সাইনের কোয়াড্রেন্ট, সাইন অথবা কোসেক থিটা, সাইন থিটা অথবা কোসেক থিটা, যেটাই হোক না কেন তার মান আসবে একটা কিছু, কিন্তু চিহ্ন হবে পজিটিভ। তাহলে বাকি চারজন কিন্তু এখানে নেগেটিভ। এর ব্যাখ্যাটা আমি একটু পরে দিচ্ছি, বলে দিচ্ছি কি কারণে নেগেটিভ হয়। শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ, কেন পজিটিভ সেটাও ওই ব্যাখ্যা থেকে পাবে, আমি শুধু লিখে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে সাইনের কোয়াড্রেন্ট, সাইনের ব্যস্ত অনুপাত হয় কোসেক, সেই জন্য এখানে তারা পজিটিভ। অল সাইন গেল। ট্যান মানে কট, ট্যান অথবা কট, এখানে পজিটিভ। রেস্ট 4, বাকি যে চারটা থাকলো তারা কিন্তু এখানে নেগেটিভ। ট্যান অথবা কট হচ্ছে পজিটিভ, বাকি চারটা নেগেটিভ। তাহলে ট্যান কটের পরে আসছে কস অথবা সেক, এখানে পজিটিভ। তাহলে কোন অনুপাতের মান কি হবে সেটা বের করব, কিন্তু সাইনটা কি হবে এই নিয়মে চলে। এই নিয়মের একটা সংক্ষিপ্ত প্রসেস আছে, তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে অল সাইন, চ্যাপ্টারটাকে অনেকে অল সাইন ট্যান কস বলে। অল সাইন ট্যান কস মনে রাখার জন্য সুবিধা, 1 এ অল, 2 এ সাইন, 3 এ ট্যান, 4 এ কস, 1 2 থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, ট্যানের ব্যস্ত অনুপাত কত পজিটিভ হবে, ফোর্থে কস পজিটিভ, কসের ব্যস্ত অনুপাত সেক পজিটিভ হবে। বাকি চারজন কিন্তু সাইন, কোসেক, ট্যান, কট ফোর্থে নেগেটিভ হবে। মানে যারা পজিটিভ সেটা মেনশন করছে এখানে, বাকিটা কিন্তু নেগেটিভ হবে। হলো যে এইবার কেন হয়, খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসতেই পারে তোমাদের মনে যে এটা কেন পজিটিভ, কেনই বা নেগেটিভ। তোমরা একটা ছোট্ট
লজিক যুক্তিটা দেখে নাও, কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে এটাই যে অল সাইন ট্যান কস, অল প্রথমে যেটা তোমরা জানোই মাধ্যমিকে ছিল। আচ্ছা এইবার অল সাইন ট্যান কসের পরে যেটা আসবে তোমাদের সেটা হচ্ছে কেন হচ্ছে, কেন অল প্রথমে পজিটিভ। আচ্ছা খুব স্বাভাবিকভাবে একটা বিন্দু যদি প্রথম পাদে আমরা নিই, আমি তোমাকে হিসাব বুঝিয়ে দিচ্ছি, একটা বিন্দু যদি প্রথম পাদে নিই তাহলে সেখান থেকে বিন্দুটাকে যদি পি ধরি এক্স অক্ষের উপর একটা লম্ব টানবো, লম্ব পাদবিন্দু এল, ঠিক আছে? তাহলে ও পিটা দাঁড়াবে আমাদের অতিভুজ, ও পিটা অতিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি এবং উচ্চতা দুটোই পজিটিভ, পজিটিভ মান, যেহেতু প্রথম পাদে এক্স ও পজিটিভ ওয়াই ও পজিটিভ, ভূমি উচ্চতা দুটোই পজিটিভ। তাহলে এখানে ভূমি উচ্চতা ডিরেকশন আছে, অতিভুজের কোনো ডিরেকশন নাই, পজিটিভ নেগেটিভ ডিরেকশনের ব্যাপার নেই, শুধু ভূমি উচ্চতা ডিরেকশনের ব্যাপারটা আছে। ভূমি হচ্ছে ধনাত্মক দিকে মাপছি, উচ্চতাও ধনাত্মক দিকে মাপছি, তাহলে আমরা জানি সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্বের মানটা পজিটিভ, অতিভুজটাই পজিটিভ, তাহলে সাইন থিটার মান পজিটিভ আসবে। আমরা জানি কস থিটা ভূমি বাই অতিভুজ, ভূমির মানটাও পজিটিভ আসবে, অতিভুজটাও পজিটিভ, সেজন্য ভূমি বাই অতিভুজ করলেও আমাদের যেটা আসছে সেটা পজিটিভ। তাহলে ট্যানের ক্ষেত্রেও তাই হবে, লম্ব বাই ভূমি, লম্বটাও পজিটিভ, ভূমিটাও পজিটিভ। ঠিক এই হিসাবটাই যখন আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে নিতে যাব, অর্থাৎ এখানে একটা যে কোনো বিন্দু নিলাম, সেকেন্ড কোয়াড্রেন্টে অসংখ্য বিন্দু আছে, সেখান থেকে একটা লম্ব টানছি এক্স অক্ষের উপরে পি এন, পি এন, তাহলে পি এন যদি লম্ব হয় তাহলে ওপি হবে অতিভুজ, সমকোণী ত্রিভুজটা কমপ্লিট করলাম। সমকোণী ত্রিভুজটা যদি কমপ্লিট করি তাহলে এই কোণটাকে আমি থিটা ধরছি। এবার লক্ষ্য করো আমাদের এই মেজারমেন্টটা হচ্ছে নেগেটিভ দিকে, অর্থাৎ ভূমিটা হচ্ছে নেগেটিভ দিকে, আর লম্বটা কিন্তু পজিটিভ দিকেই হচ্ছে, আর অতিভুজটা অলওয়েজ পজিটিভ, অতিভুজের কোনো ডিরেকশন, এটা মানটাকে আমরা নেব, অতিভুজের কোনো ডিরেকশনের ব্যাপার নেই, পজিটিভ নেগেটিভ ডিরেকশন ব্যাপার নেই, অতিভুজের মানটা, তাহলে মানটা অ্যাবসলিউট মানটাই নেব। আচ্ছা এইবার তাহলে এখানে যেমন সাইন নিব আমরা, সাইনের হিসাবটা কি হবে, লম্ব বাই অতিভুজ, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ করলেই দেখতে পাবে পজিটিভ আসছে, কারণ লম্বটা পজিটিভ, অতিভুজটা পজিটিভ। কিন্তু আদারওয়াইজ যদি তোমরা ট্যান নাও তাহলে কি হয়ে যাবে, যদি ট্যান নাও তাহলে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্বটা পজিটিভ আর ভূমিটা নেগেটিভ, তাহলে কোন সাইনটা থাকবে, ভাগ করলে মাইনাস সাইন হয়ে যাবে, ট্যান সেজন্য নেগেটিভ। তোমরা যদি কস নাও তাহলে সেক্ষেত্রেও তাই হবে, অর্থাৎ কস নিতে গেলে ভূমি বাই অতিভুজ, ভূমিটা তো নেগেটিভ হয়েই আছে, অতিভুজটা প্লাস, তাহলে নেগেটিভ বাই পজিটিভ রাশি মানে নেগেটিভ রাশি হয়ে যাবে, কসটা নেগেটিভ। তাহলে এই যুক্তিতে সাইনটা শুধুমাত্র এখানে সাইন এবং কোসেকটা এখানে হচ্ছে পজিটিভ। ঠিক একইভাবে এরকম ভাবে পি আর একটা বিন্দু যদি আমরা তৃতীয় পাদে নিই তাহলে সেক্ষেত্রে দেখবো শুধু ট্যানের মানটা পজিটিভ হচ্ছে আর বাকি সবাই নেগেটিভ হচ্ছে, কারণ দুটোই নেগেটিভ হবে। যদি আমরা পিটা তৃতীয় পাদে নিই তাহলে ভূমিটাও নেগেটিভ হবে, উচ্চতাও নেগেটিভ হবে। যখন ট্যান বের করব ভূমি বাই লম্ব বাই ভূমি করব, লম্ব বাই ভূমি করলে দুটোই নেগেটিভ, কেটে গিয়ে পজিটিভ হবে, কিন্তু বাকিগুলো সব নেগেটিভ হয়ে যায়, সেই জন্য এখানে ট্যান পজিটিভ, এখানে কস পজিটিভ। তাহলে এই চ্যাপ্টারটাকে আর আমি নিচের ছবিগুলো আঁকছি না, তোমরা সঙ্গে মনে রাখবে অল সাইন ট্যান কস, অর্থাৎ কার চিহ্নটা কোথায় পজিটিভ হবে সেটাই 1 2 3 4 কোয়াড্রেন্ট হিসাবে আমরা ক্যালকুলেশন করব। এইবার মুছে দিচ্ছি, মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিছু সূত্র ব্যবহার করব। সূত্রটা আমি লিখছি, তোমরা লিখে নেবে। সূত্র 1 নম্বর সূত্র যেটা বললাম নেগেটিভ কোণ হতে পারে, তাহলে সাইন অফ মাইনাস থিটা যদি হয়, কোনো কারণে প্লাস থাকলে তো প্রবলেম নেই, মাইনাস থিটা যদি হয় তাহলে এক্ষেত্রে মনে রাখবে, মুখস্থ রাখবে, এটা সাইনের ক্ষেত্রে চিহ্নটা বাইরে চলে আসে, তারপরে সাইন থিটা হবে। যেটা সাইনের ক্ষেত্রে হবে সেটা সাইনের যে ব্যস্ত অনুপাত, কোসেকের ক্ষেত্রেও তাই হবে, কোসেক অফ মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা। 2 নম্বর কসের ক্ষেত্রে কস অফ মাইনাস থিটা সমান সমান, এইবার ব্যাপারটা মনে রাখতে হবে,
কসের ক্ষেত্রে মাইনাসটা কিন্তু বাইরে আসে না, ব্যতিক্রম একমাত্র কস। ব্যাখ্যা পরে বলবো। কস অফ মাইনাস থিটা কস থিটা। ঠিক একইভাবে সেক অফ মাইনাস থিটা যদি থাকে সমস্যা তৈরি করতে পারে, অর্থাৎ কোণের মান মাইনাস হিসেবেই থাকলো, হয়তো সেক অফ মাইনাস 30 ডিগ্রি, তাহলে থিটাটা 30 ডিগ্রি কি হবে সেটা আমরা সেক্ষেত্রে প্রথমে কি করব, মাইনাস চিহ্নটা বাইরে আসলে কস আর সেক একই হয়, কসের ক্ষেত্রে মাইনাস বাইরে আসলে প্লাস হয়ে যায়, সেকও প্লাস হয়ে যায়, প্লাস চিহ্নটা উল্লেখ করলাম না। এই দুটোই শুধু মনে রাখবে, আর বাকি সবার ক্ষেত্রে তোমাদের মনে রাখার সুবিধার্থে বলছি, কস আর সেক মাইনাসটা বাইরে আসলে প্লাস হয়ে যায়, বাকি সবার ক্ষেত্রে মাইনাসই থাকে। ট্যান অফ মাইনাস থিটা বাইরে আসবে মাইনাস ট্যান থিটা, কট অফ মাইনাস থিটা বাইরে আসবে মাইনাস কট থিটা। ঠিক আছে, তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে 1 2 3। অবশ্যই অঙ্কের মধ্যে আমরা এগুলো অ্যাপ্লাই করব। আচ্ছা, এইবার তারপরের যে সূত্রগুলো তোমরা অবশ্যই লিখে নিলে ভালো হয়, বইয়ে এইভাবে ব্যাখ্যাটা থাকবে না, আমি যেভাবে সূত্রটা লিখব 3 নম্বর রাখলাম, সিরিয়াল নম্বর 4 রাখছি এবং বোর্ডের একদম বাঁ দিক থেকে লিখছি, একটু বড় লাইন হবে। 4 নম্বর সূত্র, সাইন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জোড় সংখ্যা ইনটু 90 ডিগ্রি প্লাস অথবা মাইনাস থিটা, এইরকম যদি থাকে এটা কেমন আসবে, ওই 1000 ডিগ্রি কোণটা আমরা যে ভেঙে দেখলাম 11 ইনটু 90 প্লাস 10 ছিল, তাহলে 11 ইনটু 90 প্লাস 10, অর্থাৎ 11টা জোড় না, তখন হবে বিজোড় সংখ্যা, তার সূত্র পরে লিখবো, ইনটু 90 প্লাস থিটা, এই যে থিটার জায়গায় প্লাসও হতে পারে মাইনাস হতে পারে, অর্থাৎ অবশিষ্ট যেটা থাকছিল সেটা কত ছিল 10 ছিল, তাহলে 10 ডিগ্রিটা হবে আমাদের ক্ষেত্রে থিটা প্লাস 10, অথবা মাইনাস কত হচ্ছিল 80, একটু আগে যে উদাহরণটা নিলাম সেক্ষেত্রে থিটাটা হবে মাইনাস 80। তো যেভাবেই আমরা লিখি না কেন, যদি জোড় সংখ্যা থাকে সাইন জোড় সংখ্যা ইনটু 90 ডিগ্রি প্লাস অথবা মাইনাস থিটা। প্রথমে লিখে দিচ্ছি, চিহ্ন হবে পাদ অনুসারে, এই কথাটা লিখে রাখলাম। এখানে একটা চিহ্ন আসবে, চিহ্নটা আমি বলতে পারছি না কারণ কোনটা কোন পাদে সেই হিসাবে সাইনের কি চিহ্ন হয় সেটা এখানে বসবে। কোনটা যদি দ্বিতীয় পাদে হয় সাইনের চিহ্ন প্লাস হবে, এই টোটাল কোনটা যদি তৃতীয় পাদে হয় তাহলে সাইনের চিহ্ন মাইনাস হবে, এটা আমার জানা নাই, যখন নির্দিষ্ট কোণ দেবে তখন এই চিহ্নটা আমরা পাবো। জোড় সংখ্যা তোমরা মনে রাখবে, জোড় সংখ্যা হলে সাইনই থাকে, পাশে থিটা বসে। জোড় সংখ্যা হলে সাইনই থাকে, পাশে থিটা বসে। আর যদি বিজোড় সংখ্যা হয় একই সূত্র, সাইন জোড়ের পরে বিজোড় সংখ্যা ইনটু 90 ডিগ্রি প্লাস অথবা মাইনাস থিটা, এটাও হবে এই ডট ডট করে রাখলাম, একই কথা, চিহ্ন হবে পাদ অনুসারে। জোড় থাকলে সাইনই থাকবে, মনে রাখবে নিয়মটা, কিন্তু এটা যদি বিজোড় হয়, অর্থাৎ এর আগেরটা ছিল 11, যখন 11 ছিল তখন সাইনটা চেঞ্জ হয়ে যাবে কস, আর এই অবশিষ্টগুলো যেটা থাকছে সেই থিটাটা পাশে আসছে। বড় বড় কোণের মান নির্ণয় করার জন্য এই সূত্রগুলো আমরা ব্যবহার করি। 4 দুটো সূত্র। 5 নম্বরে কস দিয়ে দিচ্ছি, কস জোড় সংখ্যা ইনটু 90 ডিগ্রি প্লাস অথবা মাইনাস থিটা, এটাও চিহ্ন হবে পাদ অনুসারে। জোড় সংখ্যার জন্য কস কসই থাকবে, থিটা পাশে বসবে। কস বিজোড় সংখ্যা চিহ্ন হবে পাদ অনুসারে, বিজোড়ের জন্য কসটা হয়ে যাবে সাইন, থিটা পাশে বসবে। সাইন কস ট্যান দিয়ে, ট্যান
জোড় সংখ্যা ইন্টু 90 ডিগ্রি প্লাস অথবা মাইনাস থিটা। এক্ষেত্রেও যদি জোড় থাকে ট্যান প্রথমে হবে চিহ্ন পাদ অনুসারে, জোড় হলে ট্যানটা ট্যানই থাকবে, পাশে থিটা বসবে। ট্যান জোড় না হয় তোমরা নিজেরাই এখন বলতে পারবে বিজোড় সংখ্যা ইন্টু 90 ডিগ্রি প্লাস অথবা মাইনাস থিটা, চিহ্ন হবে পাদ অনুসারে, ট্যান হয়ে যাবে cot থিটা। বিজোড় সংখ্যা ট্যান থিটা কত হয়ে যাবে cot থিটা। ঠিক আছে, তাহলে বিজোড় হলে চেঞ্জ হয়ে যাচ্ছে, ট্যান তার ব্যস্তানুপাতিক পরিবর্তন হচ্ছে, ট্যানটা cot হয়ে যাচ্ছে, cosটা cosই থাকছে জোড়ে, cos বিজোড়ে সাইনে পরিণত হচ্ছে। এটা অনেকটা হচ্ছে সেই পুরো কোণের সম্পর্কের মতো। হ্যাঁ, দেখবে পুরো কোণে sin 90 মাইনাস থিটা করলে cos থিটা হয়, cos 90 মাইনাস থিটা করলে sin থিটা হয়। এটা মাধ্যমিকে ছিল। তাহলে sin এর সাথে cos এর রিলেশনটা আসছে, tan 90 মাইনাস থিটা করলে cot থিটা হয়, তাহলে tan এর সাথে cot এর রিলেশনটা আসছে। আমরা এই সূত্রগুলো মনে রাখবো, তাহলে sin এর সূত্রটা যেরকম আছে cosec দিয়েও তাই হবে। cosec জোড় সংখ্যা ইনটু 90 প্লাস বা মাইনাস থিটা, চিহ্ন হবে পাদ অনুসারে cosec থিটা। cosec বিজোড় সংখ্যা ইনটু 90 প্লাস বা মাইনাস থিটা, চিহ্ন হবে পাদ অনুসারে, cosecটা হয়ে যাবে sec থিটা। বিজোড় হলে cosecটা sec হবে, sin যদি cos হয় cosec হবে sec। ঠিক একই ভাবে cos বিজোড় সংখ্যা ইনটু 90 ডিগ্রি প্লাস অথবা মাইনাস, cos এর জায়গায় যদি sec থাকতো তাহলে সেটা secই থাকবে, sec থিটা হবে। জোড় সংখ্যা হলে sec, বিজোড় হলে secটা হয়ে যাবে cosec। ঠিক একই ভাবে cot জোড় সংখ্যায় সবই এক থাকছে, চিহ্ন হবে সবই আছে, cot থিটাই থাকবে। cot বিজোড় হলে এটা হয়ে যাবে tan। তাহলে এই নিয়মগুলো তোমাদের মনে রাখতে হবে, এই নিয়মগুলো আমাদের মান নির্ণয়ের কাজে লাগবে। এই গেল প্রথম চ্যাপ্টারের নিয়ম। এবার তোমাদের সুবিধার্থে আমি কিছু প্রবলেম নিয়ে এখানে সলভ করব। মুছে দিচ্ছি প্রবলেমগুলো। আমি যে বই থেকে নিচ্ছি সেই বইটা তোমাদেরকে আমি দেখাবো। বইটার থেকে তোমরা তোমাদের কাছে যদি থাকে বইটা জোগাড় করবে, মানে থাকলে তো আছেই, না থাকলে জোগাড় করবে অবশ্যই। অন্য রাইটারও করা যেতে পারে, একই অসুবিধা নেই। বইটা হচ্ছে ছায়া প্রকাশনীর বই, সব ওয়েস্ট বেঙ্গলের চলে, দুই ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সনেও বইটা খুব প্রচলিত আর কি। তো এই বই থেকে আমি তোমাদের ত্রিকোণমিতির 3rd নম্বর চ্যাপ্টার, সেখান থেকে কিছু প্রবলেম করে দিচ্ছি। সূত্রটা তোমরা জানো, আরও অনেক রাইটারের বই আছে, তোমরা 7টার বই কিনতে পারো, 7টার বই খুব ভালো। তারপরে সেন্ট্রালের বই ভালো, 19 আর 20 খুব বেশি পার্থক্য নেই। আমি বইয়ের কোনো প্রচার করছি না, এই বইটাই ছাত্ররা বেশি কমফোর্টেবল ফিল করে। শুরু করছি মান নির্ণয়। আমি যেমন বইয়েরই প্রবলেম করছি। সেকশন 1 অর্থাৎ 1 নম্বরের যে এমসিকিউ গুলো আছে তার মধ্যে থেকে আমি এই মান নির্ণয়ের যে অঙ্ক এক একটা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেকশন 1 এর 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটা মান নির্ণয় আছে, cot -870 ডিগ্রি, -870 ডিগ্রি। কি করে মান নির্ণয় করব? যে সূত্রগুলো আমি লিখলাম সেইগুলোকে এখন ব্যবহার করব। আমি বোর্ডে মুছে দিয়েছি, তোমরা যদি টুকে রাখো তাহলে দেখতে সুবিধা হবে। তো cot -870 ডিগ্রি, আমি প্রথমে যেটা লিখেছিলাম চিহ্নটা কি হয়, কার ক্ষেত্রে বাইরে আসে আর কার ক্ষেত্রে বাইরে আসে না। তো কটের ক্ষেত্রে চিহ্ন কিন্তু বাইরে এসে মাইনাস হয়ে যায়, কি হয় cot 870 হলো। এইবার 870 ডিগ্রি তো একটা বড় কোণ, এটাকে আমরা 90 দিয়ে ভাগ করব। মুখে মুখে হিসাব করলেই হয়, 90 দিয়ে ভাগ করলে 9 9 81, 810 ডিগ্রি থাকলো কত? 60 ডিগ্রি অবশিষ্ট, 60 ডিগ্রি অবশিষ্ট। তাহলে 870 ডিগ্রিকে আমি লিখতে পারি 9 ইন্টু 90 যোগ 60, 9 ইন্টু 90
যোগ 60 ডিগ্রি। তাহলে এবার দেখা যাক হিসাবটা কেমন হচ্ছে। 870 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে যাচ্ছে আমাদের ফার্স্ট এবার ক্যালকুলেশন করতে হবে। 9 বার 90 ডিগ্রি এখান থেকে স্টার্ট হয়। 1 2 বার 90, 3 বার 90, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার যাওয়ার পরে আরো 60 ডিগ্রি যেতে হবে। 9 বার 90 ডিগ্রি যাওয়ার পরেও আরো 60 ডিগ্রি। তাহলে এবার বলো তোমরা কোন কোয়াড্রেন্টে আমরা পৌঁছালাম? সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা কোন কোয়াড্রেন্টে পৌঁছালাম? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে আছে এই চিহ্ন তো আগেই ছিল। সেকেন্ড কোয়াড্রেন্টে কটের চিহ্ন কি হয়? সাইন একমাত্র পজিটিভ, তাহলে কট নেগেটিভ হয়, তাহলে মাইনাস। এই যে এইখানে নিয়মটার ওখানে বলা ছিল চিহ্ন হবে পাদ অনুসারে। এই যে সেকেন্ড কোয়াড্রেন্টে ভেতরে পুরো কোনটা? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে থাকার জন্য কটের চিহ্ন কি হবে? মাইনাস হবে। বিজোড় সংখ্যার জন্য কটটা চেঞ্জ হবে। কটটা কি হবে? tan। কটটা tan হয়ে যায় 60 ডিগ্রি, পাশে এসে বসলো। তাহলে কত দাঁড়াচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি কত? √3। tan 60 ডিগ্রি কত দাঁড়ালো? √3 হয়ে যাচ্ছে। tan 60 ডিগ্রি মানে আমরা আগেই জানি, আমাদের মাধ্যমিকেই জানা আছে tan 60 ডিগ্রি মান কত হয়। তাহলে এই চিহ্নটা কিন্তু ভেতরে ছিল, বাইরে আসলো, বাইরে আসলো, বাইরেই থাকলো। অঙ্কটা শুরু হলো এখান থেকে। এই চিহ্নটা আগে ছিল, এখানেও থাকলো। অঙ্কটার ক্যালকুলেশন শুরু হলো এখান থেকে। কট দ্বিতীয় পদে কট হয় নেগেটিভ, দ্বিতীয় পদে কট নেগেটিভ, সেজন্য কট মাইনাস চিহ্ন নিলাম। বিজোড় সংখ্যা হলে কট tan হয়ে যায়। tan যদি কট হয়, কট হবে tan। কটের সূত্রটা হয়তো আমি লিখিনি, tan দিয়ে লিখেছিলাম, tan জোড় tan বিজোড়, তাহলে কট জোড় কট বিজোড় সেরকম হয়। তাহলে বিজোড় সংখ্যার জন্য কট হয়ে যাবে tan 60 ডিগ্রি, পাশে এসে বসবে মাইনাসে মাইনাসে প্লাস tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান √3, এটা তোমাদের জানা আছে। বুঝতে পারলে? তাহলে কিভাবে আমরা মান নির্ণয় করলাম? এখানে চারটে অপশন আছে, এ নম্বরটা হচ্ছে, এতে √3 আছে। ঠিক এরপরে আমি আরো একটা কোণ নির্ণয় তোমাদের দেখাবো, সেটা হচ্ছে cos 1170 ডিগ্রি। বিরাট বড় একটা কোণ। 4 এর পরে 5 নম্বরটা জাস্ট প্র্যাকটিসের জন্য মান নির্ণয়টা কিভাবে করা হয় এই চ্যাপ্টারে তোমাদের শেখার এটাই। তবে একটা জিনিস মনে রাখবে, ত্রিকোণমিতি চ্যাপ্টারে যে প্রবলেম আসে, একটা শর্ট প্রশ্ন থাকে, 4 নম্বরে থাকে। তো এই প্রবলেমগুলো তোমাদের বড় প্রশ্নগুলো বিশেষ করে মনে রাখতে হবে। অঙ্কগুলোর কিছু মানে অঙ্ক হিসাবে এক একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হয় পার্টিকুলার ওই অঙ্কটার ক্ষেত্রে, তাহলে অঙ্কটা সুবিধা হয়। তো ত্রিকোণমিতি কিন্তু অনেকটা মনে রাখার অঙ্ক। হ্যাঁ, প্র্যাকটিস করে মনে রাখতে হবে, এমনি মনে থাকবে না। এক একটা অঙ্ক 2-3 বার করে করলেই তাহলে মনে থাকবে। আমরা করব মান নির্ণয়, পরেরটাই করছি 5 নম্বর। ছোট ছোট প্রবলেমই করছি যাতে বুঝতে সুবিধা হয়। নিয়মগুলো যা করলাম সেই নিয়মগুলোকে অ্যাপ্লাই করি। cos of -1170 ডিগ্রি, cos of -1170 ডিগ্রি। তাহলে 1170 ডিগ্রি, প্রথমে আমি দেখব চিহ্নটা কি হবে cos এর ক্ষেত্রে। চিহ্নটা বাইরে আসলে cos এর ক্ষেত্রে প্লাস হয়ে যায়, থাকে না। তাহলে cos আর sec এর ক্ষেত্রে 1170 ডিগ্রি দাঁড়াবে। পরের লাইনে তাহলে লিখতে পারি 1170 কে আমি এবার 90 দিয়ে ভাগ করে যদি লিখতে যাই, তাহলে 90 দিয়ে যদি ভাগ করে লিখতে যাই, তাহলে 12 বারে গেলে দাঁড়াচ্ছে 1080, আর 13 বারে গেলে যাচ্ছে 1170ই হয়ে যাচ্ছে। 1080 1170। তাহলে কেমন হচ্ছে? 13 বার 90 যদি দিয়ে দিই, 3 9 27, 9 8 9 11, 1170 মিলে গেল। সমস্যা মিলে গেলে তো আমাদের হচ্ছিল না। তাহলে আমাদের নিয়মে ফেলার জন্য মিলে গেলেও একটা +0 ডিগ্রি করে দেব, মনে রাখবে, প্রবলেম নেই কোনো। +0 ডিগ্রি, 0 ডিগ্রিটা থিটার কাজ করবে, 0 ডিগ্রিটা থিটার কাজ করবে। তাহলে এবার লক্ষ্য করি কোন কোয়াড্রেন্টে যাচ্ছে। 13 বার 90 দেখবে
প্রতি 4 বারে একই জায়গায় আসি, তাহলে 12 বারে একই জায়গায় পৌঁছাবো। 8 বারেও একই, 9, 10, 11, 12 বারেও একই, 13 বার 90 মানে বাউন্ডারি লাইনের উপরে আসছে। তারপরে তো আর কিছু নাই, প্লাস 0 0 থাকুক আর যাই থাকুক সেটাকে আমরা থিটা ভাববো। তাহলে কোন কোয়াড্রেন্টের দিকে যাচ্ছি সেটা আমাদের এখানে বিচার্য বিষয়। কোন কোয়াড্রেন্টের দিকে যাচ্ছি আমরা সেকেন্ডে আবার ভুলে গেছি। 13 আর 90 করে প্লাস যদি 0 না থেকে 10 থাকতো তাহলে তো একটা মান ছিল। 0 থাকলে 0টাকে আমরা থিটা একটা কোণ হিসাবেই ধরবো। তাহলে কোন দিকে যাচ্ছি? দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে cos হয় নেগেটিভ। cos বিজোড় সংখ্যার জন্য cos হয়ে যাবে sin। দেখবে cos প্রথমে হবে চিহ্ন হবে পাদ অনুসারে লেখা ছিল, বিজোড় সংখ্যা হলে cos হয় sin, 0 ডিগ্রি পাশে এসে বসে, তার মানে sin 0 তো 0 আর চিহ্ন থাকলো না, তাহলে আমাদের অ্যানসারটা হয়ে গেল 0। ঠিক আছে, তাহলে মান নির্ণয়। তাহলে এইভাবে আমাদের মান নির্ণয়ের অঙ্কগুলো করতে হবে। যত বড়ই কোণ হোক না কেন, কোন কোয়াড্রেন্টে থাকছে তার মান কি হচ্ছে আমরা এইভাবে নির্ণয় করতে পারি। পরে কিছু অঙ্ক আছে তোমরা দেখবে এমসিকিউ গুলো থেকে, আমি পরের অঙ্কগুলোতে যাচ্ছি, অর্থাৎ সেকশন 2। সেকশন 2 আচ্ছা, সেকশন 2 তে আমরা কয়েকটা প্রবলেম করব। সেই প্রবলেমগুলো এরকম হবে, দেখো 1 এর 2 নম্বর, 1 এর 2 নম্বর বিরাট একটা মান নির্ণয়ের প্রবলেম। sin স্কয়ার 120 ডিগ্রি প্লাস cos স্কয়ার 150 ডিগ্রি প্লাস tan স্কয়ার 120 ডিগ্রি প্লাস cos 180 ডিগ্রি মাইনাস tan 135 ডিগ্রি। ঠিক আছে, তাহলে মান নির্ণয় করো, উপরে দেওয়া আছে মান নির্ণয় করো। আচ্ছা, মান নির্ণয় তো আমরা করব। মান নির্ণয় করতে গেলে কিভাবে, এখানে তো বড় বড় কোণ, তাহলে প্রত্যেকটাই এক একটা মান নির্ণয় করে তাদের মানগুলো সেখানে বসাতে হবে। যেহেতু স্কয়ার আছে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভেতরে হিসাব করব। sin 120 ডিগ্রি, এই স্কয়ারটা পুরোটার উপরে sin 120 ডিগ্রি হবে 1 * 90 প্লাস 30 ডিগ্রি, স্কয়ার ছিল থাকবে। cos 150 ডিগ্রি, স্কয়ার আছে জন্য একটা ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, cos cos থাকলো, 150 কে লিখব 1 * 90 প্লাস 60, স্কয়ার থাকবে। tan 120 ডিগ্রি, tan 120 কে আমি লিখব, যেহেতু স্কয়ার আছে ব্র্যাকেট দিচ্ছি, 1 * 90 প্লাস 30, 1 * 90 প্লাস 30, স্কয়ার ছিল, স্কয়ারটা থাকবে। cos 180 ডিগ্রি, 180 ডিগ্রিকে করব 2 * 90 প্লাস 0 মিলে আছে, মাইনাস tan 135 ডিগ্রি কি করব 1 * 90 প্লাস 45 ডিগ্রি। এই দুটোতে স্কয়ার ছিল না, শেষের দুটোতে কোনো স্কয়ার নেই। ঠিক আছে, শেষের দুটোতে কোনো স্কয়ার নেই, তাহলে 1 * 90 প্লাস 30 কোথায় যাচ্ছে? 1 * 90 প্লাস 30 তোমরা যদি হিসাব করো, একবার 90 প্লাস 30, তার মানে দ্বিতীয় পদে। দ্বিতীয় পদে সাইন কি হয়? নিজে পজিটিভ, বিজোড় সংখ্যার জন্য সাইন হবে cos 30 ডিগ্রি পাশে বসবে, উপরে স্কয়ার। ঘুরে ফিরে ওই মাধ্যমিকের যে মানগুলো ছিল সেখানে পৌঁছাচ্ছি আমরা। 1 * 90 প্লাস 60, একবার 90 করে প্লাস 60, একবার 90 করে প্লাস 60। আবার দ্বিতীয় পদে সেকেন্ড ব্র্যাকেট ছিল, সেকেন্ড ব্র্যাকেট থাকলো, বিজোড় সংখ্যার জন্য cos হয়ে যাবে sin। আচ্ছা, তার আগে ভুল হচ্ছে আমাদের, তার আগে এখানে আমাদের দেখতে হবে দ্বিতীয় পদে cos কি? cos তো দ্বিতীয় পদে নেগেটিভ, 1 * 90 প্লাস 60 দ্বিতীয় পদে cos নেগেটিভ, তাহলে মাইনাস, বিজোড় সংখ্যার জন্য cos হবে sin, 60 ডিগ্রি পাশে বসবে, উপরে স্কয়ার। পরেরটা tan 1 * 90 প্লাস 30,
তাহলে আমরা হিসাব করছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম। এটাও দ্বিতীয় পদে tan কিন্তু নেগেটিভ, বিজোড় সংখ্যার জন্য tan হবে cot 30 ডিগ্রি পাশে বসবে তার স্কয়ার প্লাস এই জায়গাটা তোমরা ফলো করো 2 * 90 + 0 2 * 90 + 0 ব্যাপারটা কি, একবার 90 দুবার 90 + 0 অর্থাৎ তৃতীয় পদ হিসাব করব আমরা। তৃতীয় পদ কিন্তু cos নেগেটিভ হয়, তাহলে তৃতীয় পদে cos নিজে হচ্ছে একটা নেগেটিভ, সামনে প্লাস চিহ্ন ছিল, জোড় সংখ্যার জন্য cos cosই থাকছে, 0 ডিগ্রি পাশে বসছে। এখানে মাইনাস ছিল থাকলো। এইটা আমাদের কোন পদে যাচ্ছে 1 * 90 + 45, দ্বিতীয় পদে tan হয় নেগেটিভ, বিজোড় সংখ্যার জন্য tan হয়ে যাবে cot 45 ডিগ্রি পাশে বসছে। এইবার মানগুলো আমরা বসিয়ে দেব। cos 30 ডিগ্রি মান হয় √3/2 √3/2 তার উপরে স্কয়ার মাইনাস তার স্কয়ার প্লাস হয়ে গেল sin 60 ডিগ্রি, সেটাও √3/2 হয় মান আমরা জানি, তার স্কয়ার cot 30 ডিগ্রি স্কয়ার করলে প্লাস হয়, cot 30 ডিগ্রি হয় 1/√3, cot 30 ডিগ্রি হয় না ভুল লিখছি, cot 30 ডিগ্রি হবে √3 তার স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস cos 0 ডিগ্রির মান হবে 1, cos 0 ডিগ্রি মান হবে 1, মাইনাসে মাইনাসে প্লাস cot 45 ডিগ্রি, cot 45 ডিগ্রির মান হবে 1। তাহলে আমাদের শেষের দুটো কেটে যাচ্ছে, যদি কেটে যায় তাহলে এই দিক কি আসে, এখানে 3/2 3/4, এখানেও 3/4, এখানে 3, তাহলে লসাগু কত হচ্ছে 4। আচ্ছা পরের লাইনটা উপরে করছি, রাইট দিকে ডান দিকে করছি, লসাগু কত হয়ে যাচ্ছে 4 3 + 3 + 12, তার মানে আমাদের দাঁড়াচ্ছে 80/4, মিন্স আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে এখানে 9/2 কাটাকাটি। বোঝা গেল? তাহলে 2 নম্বরে মান নির্ণয়ের অঙ্ক ছিল, কত আসলো মানটা 9/2। এইভাবে আমরা মান নির্ণয়ের যে অঙ্কগুলো এখানে আছে সবকটা মান নির্ণয় করব, কিন্তু সবকটা মান নির্ণয় করতে গিয়ে লাস্টেরটা দেখবে একটু বুদ্ধি করে করতে হবে। আমি 5 নম্বরও করে দিচ্ছি, 1-এর 5 নম্বর, 1-এরই 5 নম্বর। এখানে যেমন সবগুলোর পরিচিত মান চলে আসলো, সেটাই হয়তো আসবে না, কিন্তু সেই অঙ্কটাও একটু বুদ্ধি করে করতে হবে। করছি আমি 1-এর 5 নম্বর। একের 5 নম্বর cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি প্লাস cos 125 ডিগ্রি প্লাস cos 204 ডিগ্রি প্লাস cos 300 ডিগ্রি, cos 24 cos 55 cos 225 cos 204 প্লাস cos 300 ডিগ্রি। তো এখানে আমাদের যেগুলো 90 এর থেকে বড় কোণ সেইগুলো আমরা ছোট করে নেওয়ার চেষ্টা করব, সেই কোণগুলোকে আর কি, যেমন 125 204 300, তাহলে cos 24 ডিগ্রি হাঁটছে, cos 55 ডিগ্রি হাঁটছে, এইখান থেকে আমরা চেষ্টা করব ছোট করা। cos 1 * 90 প্লাস কত 35 ডিগ্রি, 35 ডিগ্রি। আচ্ছা 35 ডিগ্রি না করে এটাও তো করতে পারি, কারণ 55 ডিগ্রি সামনে আছে, তো পরেরটাকে যদি 55 ডিগ্রিতে নেওয়া যায় 2 * 90 করলাম মাইনাস 55 ডিগ্রি করলাম, তাহলে কি 125 হচ্ছে না? 180 থেকে 55 বাদ দিলে 125, কারণ যেহেতু আগে 55 আছে, আগে কোনটার মতন করে করার চেষ্টা করলাম। 204 ডিগ্রি, এখানে কিন্তু 24 ডিগ্রি আছে, তাহলে 204কে আমরা এমন ভাবে ভাঙবো যাতে 24 ডিগ্রি অবশিষ্ট হিসেবে আমরা পেতে পারি, অর্থাৎ cos of
2 ইন্টু 90 180 প্লাস 24 ডিগ্রি মেলানোর চেষ্টা করি। 300 ডিগ্রিকে তো আমরা লিখতেই পারি 3 ইন্টু 90 270 হয়ে গেল প্লাস 30 ডিগ্রি, তাহলে কি আসছে cos 24 ডিগ্রি cos 55 ডিগ্রি 2 ইন্টু 90 মাইনাস 55, এই হিসাবটাই যাবো, দুইবার 90 যাব, একবার 90 দুবার 90 করে মাইনাস 55, অর্থাৎ কোন কোয়াড্রেন্টে পৌঁছাচ্ছি আমরা? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয়? সেকেন্ড কোয়াড্রেন্টে দুইবার 90 গিয়ে এটা লক্ষ্য করবে কিনা, দুইবার 90 গিয়ে প্লাস 55 নাই যে আমরা তৃতীয়তে চলে যাব, তৃতীয়তে যেতে পারছি না, একবার 90 দুবার 90 গিয়ে ব্যাক করে আসতে হচ্ছে, মাইনাস মানে পুনরায় আগের কোয়াড্রেন্টে ফিরে আসবো যেটা পার হয়ে যাচ্ছিলাম। তাহলে এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে কোনটা? 125 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্টেই পড়ে। সেকেন্ড কোয়াড্রেন্টে cos হবে আমাদের নেগেটিভ, জোড় সংখ্যার জন্য cos cosই থাকছে, 55 ডিগ্রি পাশে বসলো। তারপরে হিসাবটায় আসি, দুবার 90 করে প্লাস 24 ডিগ্রি, অর্থাৎ এটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, থার্ড কোয়াড্রেন্টে 10 পজিটিভ হয়, তাহলে cos হবে নেগেটিভ, জোড় সংখ্যার জন্য cos cosই থাকছে, 24 ডিগ্রি পাশে বসছে, থিটাটা পাশে বসছে। 3 ইন্টু 90, অর্থাৎ এটা কোথায় যাচ্ছে? 3 ইন্টু 90 এটা যাচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে, 3 বার 90, একবার দুবার তিনবার করে প্লাস 30 হচ্ছে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্ট কিন্তু cos নিজেই পজিটিভ হয়, অল sin tan cos, ফোর্থে cos নিজে পজিটিভ হয়, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কত দাঁড়াবে? cos বিজোড় সংখ্যার জন্য cos হয়ে যাবে sin, চিহ্নটা পজিটিভই থাকছে, cos নিজে পজিটিভ হয়, 30 ডিগ্রি পাশে বসছে। তাহলে এবার মজার জিনিস দেখো, আমরা এখানে 55 ডিগ্রি আনার চেষ্টা করলাম, চলেও আসলো, পরেরটায় 24 ডিগ্রি আনার চেষ্টা করলাম, চলেও আসলো, এবং সেইগুলোই আগে আছে প্লাস হয়ে, তাহলে আমাদের কেটে যাচ্ছে, পড়ে থাকছে sin 30, sin 30 মান হয়ে যাচ্ছে আমাদের হাফ, তাহলে এটার অ্যান্সার দাঁড়ালো হাফ। আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা মান নির্ণয় করব, এই মান নির্ণয়ের অঙ্কগুলো। ঠিক আছে, তাহলে আজ আমি আর নতুন কোনো প্রবলেম এখানে সলভ করছি না, পরে আমি যে করলাম তাতে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই লিখে জানাবে, এর মধ্যে কিছু নতুন করে দেওয়ার থাকলে আমি করে দেবো, সলভ করে দেবো তোমাদের প্রবলেমগুলো। পরবর্তী ভিডিওতে আমি আরও এই চ্যাপ্টারের উপরে প্রবলেমগুলো সলভ করব।